প্রিয় লিসেনার্স, আজকে আপনাদেরকে শোনাবো পাহাড়ের উপরের পুরনো কবরস্থানের মরাখেকো ভূতেদের রোমহর্ষক ইতিহাস উন্মোচনের গল্প। শুনতে থাকুন রাকিব হাসানের লেখা আজকের ভৌতিক গল্প ভূতের শহর। গল্প পাঠে আপনাদের সাথে আছে আমি পারভেজ মাহমুদ সজীব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল গল্প। আজকে শুনবেন 12 পর্বের গল্পের 4র্থ পর্ব। দুই কোণ ঝুলে পড়ে ঠান্ডা, নিষ্ঠুর হাসি হাসলো। কুয়াশায় ভেসে ভেসে আমি সব দেখছি, বিশ্বাস করতে চাচ্ছে না। চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না, কোনো শব্দই বেরোলো না। নিচে আমার দেহর মাথাটা নড়ে উঠল, আবার চোখ তুলে অপর দিকে তাকানো, যেন আমাকে দেখতে পাচ্ছে সে। বিদায় হেনরি। তাই আমার কণ্ঠস্বরে বেরোলো দেহটার মুখ থেকে, তবে সামান্য খসখসে। তাই বিদায়। চাঁদের আলোয় ঝিলিক তুলো আমার চোখে, হাসিতে দাঁত বেরিয়ে পড়ল মুখটার। তুমি আমার বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছ, তাই তোমার দেহ এখন থেকে আমার। গতকাল একটা দেহ পাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি কি মরাখেকো ভূত? জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো শব্দ বেরোলো না আমার মুখ থেকে। তবু মনে হলো ওটা শুনবে আমার শব্দের কথা। নিঃশব্দ। তুমি কি সত্যিই গোরস্থানের মরাখেকো ভূত? এখন আর নয়, এখন তুমি হয়ে গেছি, জবাব দিল ওটা। ঠিকই শুনতে পেয়েছে আমার নীরব কথা। আমার ভাবনা ওর মগজে ঢুকেছে। তুমি আমার দেহ নিতে পারো না। নীরবে চেয়েছিলাম, বেশি বেশি নিচে নামার চেষ্টা করলাম, আমার দেহের কাছে পৌঁছাতে চাইলাম, কিন্তু আমি না এক ফোঁটাও নড়তে পারলাম না। ভারী কুয়াশার জন্য একটা জায়গায় আটকে রেখে দিল আমাকে। এই শুনতে পাচ্ছ? তুমি আমার দেহটা দখল করতে পারো না, কিন্তু দখল করে ফেলেছি। আমার দেহের মুখ দিয়ে জবাব দিল ভূতটা। না। নীরবে কাকে উঠলাম, না। তারপর বরফ সেতু কুয়াশার মধ্য দিয়ে দৌড়ে আর একটা কণ্ঠস্বর কানে এলো। ও এইখানে, রোজালেনের কণ্ঠ। ওখানে আমাকে বেঁধে রেখেছে ওরা। পার ডাল পেয়ে দৌড়ে আসতে দেখলাম ওকে, আর ওর পিছনে কারা যেন আসছেন, হয়তো বা আমার মা বাবা। রোজালেনের মা বাবাও সঙ্গে আছেন। কোথায় কোথায় ও? চেঁচিয়ে বলতে শোনাম আমার মাকে। তারপর রোজালেনকে দেখলাম পাথরের ফলকটা দেখাচ্ছে, যেখানে আমার দেহটাকে বাঁধা রয়েছে। হেনরি, হেনরি! আমার দেহের কাছে দৌড়ে গেল মা। তুমি ভালো আছো তো? আতঙ্কিত হয়ে দেখলো আমার দেহটাকে, মাথা ঝাঁকাচ্ছেন। আর চিন্তা নেই, দড়ি খুলতে শুরু করলো বাবা। এখনই মুক্ত করে ফেলবো তোমাকে। কুয়াশার ওপর ভেসে দেখলাম, আর ঠোঁট দিয়ে চওড়া হাসি হাসলো ভূতটা। উল্লাসিত হাসি। ওর চোখ মানে আমার দেহের চোখ দুটো খুশিতে উজ্জ্বল। গোষ্ঠীলে পাহাড়ের তীব্র বাতাস ধেয়ে এসে টান দিল আমাকে, নামিয়ে নিয়ে গেল ওদের ঠিক মাথার উপরে। খুলো না, চিৎকার করে বলতে চাইলাম। ওকে খুলো না, ওটা আমি নই, প্লিজ ওকে খুলো না, ওটা আমি নই। আবার বললাম, থামো, ওকে খুলো না। কিন্তু ওরা আমার কথা শুনতে পেল না, আমার ভাবনাগুলো পড়তে পারলো না। ভুট্টার মতো। কি হবে? আতঙ্কিত হয়ে পড়লাম। কি হবে এখন আমার? আমি ওদের দেখতে পাচ্ছি, কিন্তু ওদের কথাও শুনতে পাচ্ছি। ওরা পাচ্ছে না কেন? আমার মাথার উপর ভাসতে লাগলো। আমি অবাক হয়ে ভাবলাম, কোনো অদ্ভুত উপায়ে আমার দেহ থেকে মনটাকে আলাদা করে ফেলা হয়েছে। বুঝতে পারলাম আমার কোনো শরীর নেই। গঙিয়ে উঠলাম, যেহেতু আমার মুখ নেই, বেরোতে পারলো না সেটা। ওদের মাত্র কয়েক ইঞ্চি উপরে ভাসছে আমি। হাত বাড়িয়ে ছোঁয়া যায়, এতটাই কাছে, কিন্তু আমার তো কোনো হাত নেই, আঙুলও নাই, তাই ছুঁতে পারলাম না। আমার কোনো শরীরও নেই, তাই আমি ওদের কোনো কণ্ঠও নেই, কিন্তু আমি ওদের দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওটাও আরেক বিস্ময়। কান আর চোখেও তো নেই, তাহলে দেখছি কি করে? এ নিয়ে বিশেষ মাথা ঘামালাম না। ভূতরে কাণ্ডর অনেক কিছুই ব্যাখ্যা নেই, নিজেকে বোঝালাম। অনুভূতিও রয়েছে আমার। শীতল বাতাস যখন জড়ালো হচ্ছেন, কাঁপিয়ে দিচ্ছে আমাকে। সব হয়নি, আমি এখনো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। এখনো আশা আছে। আমার দেহটাকে পেঁচিয়ে বাঁধা দড়ি থেকে শেষ টান দিতে দেখলাম।
বাবাকে। মুক্ত হয়ে গেল আমার দেহ। সবাই ওটা চারপাশে ঘিরে এলো। একসঙ্গে কথা বলছে সবাই, উত্তেজিত, উদ্বিগ্ন এবং অস্থির। আমার দেহটাকে জড়িয়ে বলল মা। জানলো না ওটার ভিতর এখন একটা ভূত বসে রয়েছে। দেহটাকে কাঁধ চাপড়ে দিল বাবা। কবজি যেখানে দড়ি বসে গেছেন, দেহটা যেন এবার একটু নড়ে উঠল। হাত টান করে পাটা ঝাড়া দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করতে চাইল। আমার হাত পা। হ্যান্ডি, তুমি ভালো আছো? রোজালিন জিজ্ঞেস করলো। আমার চোখ দুটো তাকিয়ে রইল ওর দিকে। আমি ভালো। আমার মুখ দিয়ে বলল ভূতটা, তবে গলাটা কেমন যেন খসখস হয়ে গেছে। চেঁচাতে চেঁচাতেই বোধ হয়। ভাগ্যিস রোজালিন এসেছিল তোমার সঙ্গে। রোজালিনের মা বললেন, বাড়ি চলে যাওয়া যাক। আমার মা বলল, নিকের বাবা মাকে ফোন করব, ওই ছেলেটার একটা ব্যবস্থা করা দরকার। ও আমাকে এখানে বাধ্য কেন সেটাও বুঝতে পারছে না। আমার দেহ বলল, মনে হয় শয়তানি করে মজা পেতে চাইছেন। হাসলো আমার মুখটা, অন্যরকম একটা হাসি। এই হাসি আমার হাসি নয়। অদৃশ্য থেকে অসহায় ওদের দিকে তাকিয়ে আছি। আমি আতঙ্কিত, কি করবে এখন? নিজেকে প্রশ্ন করলাম। ওই ভূতটাকে নিয়ে ওদের বাড়ি যেতে দিতে পারি না। ভাবো হেনরি, গড়স্থানের চারপাশে তাকালাম। মাটিতে পড়ে থাকা আমার টর্চটা চোখে পড়ল। কি করতে হবে বুঝলাম। ওটা কুড়িয়ে নেব আমি, আলো জেলে ওদের দিকে নাড়ব, তাহলে ওদের দৃষ্টি আকৃষ্ট হবে আমার দিকে। হ্যাঁ, বাতাসে ভর করে ভেসে ভেসে নিচের দিকে নামতে লাগলাম। টর্চটার কাছে পৌঁছে ওটাকে তুলে নিলে হাত বাড়ালাম। ধরো এটা হ্যান্ডি, ধরো, নির্দেশ করলাম নিজেকে। জলদি করো। কিন্তু না, আমি তো ওটা তুলতে পারছি না। হাত বাড়িয়েছি বলে মনে হয়েছে আমার হাত আছে, কিন্তু রক্ত মাংস চামড়ার হাত নয় ওটা। টর্চটা হাত ভেদ করে চলে গেল। আমি এখন বাতাসে ভাসছি, শুধুই বাতাস। বিষণ্ণ হয়ে ভাবলাম, কোনো কিছু স্পর্শ করার ক্ষমতা আমার নাই। বাড়ি চলো। আমার দেহটার কাঁধ পেঁচিয়ে ধরতে দেখলাম বাবাকে। একেবারে ঠান্ডা হয়ে গেছে আমার শরীর। বাবার গায়ে হেলে পড়তে দেখলাম আমার দেহটাকে। তারপর হাঁটতে শুরু করলো। থামো, চেঁচিয়ে উঠলাম, থামো। আমাকে চমকে দিয়ে থেমে গেল আমার দেহটা। ও, ভুলে গিয়েছিলাম, বলল ওটা। নিচু হয়ে মাটি থেকে কুড়িয়ে নিল পিটারের ব্যাকপ্যাকটা। এটার কথা। উফ, ভীষণ ঠান্ডা এখানে। কেঁপে উঠল রোজালিন। তাড়াতাড়ি চলো। দাঁড়াও। ওদের হাঁটতে দেখে মরিয়ে হয়ে গেলাম আমি। শোনো, এটা আমি নই, এটা একটা মরা খেকো ভূত। কাদের ওপর দিয়ে ফিরে তাকালো ভূতটা, রাতের বাতাসের দিকে, আমার দিকে। ও আমায় দেখতে পাচ্ছেন, আমি জানি। ওর সেই ক্ষমতা আছেন, আমাকে অসহায় হয়ে ভেসে থাকতে দেখছেন। উল্লাসিত হাসি ছড়িয়ে পড়ছে ওর সারা মুখে। রোজালিনও ফিরে তাকিয়েছেন। আমার উপর থেকে সরে গিয়ে বরফ ফলকের উপর পড়ল ওর দৃষ্টি। তারপর ঘুরিয়ে দাঁড়িয়ে ভূতটাকে সঙ্গে নিয়ে এগিয়ে চললো পাহাড়ের ঢাল বেয়ে। আমি কি করব এখন? নিজেকে জিজ্ঞেস করলাম। খুব কাঁদতে ইচ্ছে করছে আমার। ওদের সাবধান করা দরকার, জানানো দরকার যাকে ওরা নিয়ে যাচ্ছেন সেটা আমি নই। আমার দেহটা ফেরত দেওয়া দরকার। কিন্তু কিভাবে জানাবো? ওদের অনুসরণ করতে হবে, অনুসরণ করে গিয়ে জানতে হবে। বাড়ি ফিরে যেতে পারলে সাবধান করার কোনো না কোনো উপায় বের করতে পারবো আমি। এছাড়া আর কোনো উপায় তো দেখছি না। গোরস্থানে খোলা গেট দিয়ে বাইরে বেরোতে দেখলাম ওদের। পিছু নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু জোর একটা বাতাসে উল্টো সরতে ধাক্কা দিয়ে আমাকে পিছিয়ে দিয়েছে। জোর বাতাস আর ঘন কুয়াশা ভেদ করে আমার এগোনোর চেষ্টা করলাম, পারলাম না। ভেসে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। ভাসতে ভাসতে জরা কবরটার উপর চলে এলাম। চিত হয়ে থাকা পলকটার উপর দেখতে পেলাম যেথায় কাকের চিহ্নটা ছিল সেখানে লেখা রয়েছে, এদের বিশ্রামে ব্যাঘাত ঘটালে নিজের বিপদ ডেকে আনবেন। তারপর আতঙ্কিত হয়ে লক্ষ্য করলাম টেনে নামানো হচ্ছে আমাকে নিচের অন্ধকারে খোলা কবরটার দিকে। না, চিৎকার করে উঠলাম আমি। মারা যায়নি,
কিন্তু দ্রুত নিচে নামতে লাগলাম। মনে হলো যেন মাটি ছুঁয়ে আসছে আমার দিকে। প্লিজ, কেঁদে উঠলাম। আমাকে কবর দিও না, আমি বেঁচে আছি, আমি মরতে চাই না। শক্তি সঞ্চয়ের চেষ্টা করলাম, যতটা সম্ভব জ্বরের ঠেলা দিয়ে নিজে নামাকে ঠেকাতে চাইলাম, কিন্তু নিজে নিজে নড়তে পারলাম না। আর হঠাৎ করেই এত ক্লান্তি লাগতে লাগলো, বলে বোঝাতে পারবো না। এসব থামাও। মনে হলো একটা ফিসফিসে মোলায়েম কণ্ঠ শুনলাম। চেষ্টা বাদ দিয়ে ঘুমাতে চাও, চিরকালের ঘুম, অনেক আরামে থাকবে। আরামে থাকবো ভাবলাম, হ্যাঁ। শান্ত হয়ে গেলাম, চেষ্টা করা বাদ দিলাম। আমার শক্তি নিঃশ্বাস হয়ে আসছে। হ্যাঁ, চিরকালের ঘুম অনেক শান্তি। আমার উপরে গর্জন করে উঠল বাতাস। প্রবল বাতাসে দুলতে লাগলো গাছগুলো, মটমট পটপট নানা রকম শব্দ করতে লাগলো। মরাত করে একটা ডাল ভাঙলো, ধরাস করে আছড়ে পড়লো মাটিতে কবরটার উপরে। এই শব্দ ধাক্কা দিয়ে যেন জাগিয়ে দিল আমাকে, সজাগ করে তুলল আবার আমাকে। না, আমি হাল ছাড়বো না, চেঁচিয়ে উঠলাম। আমি এই কবরে ঢুকতে পারবো না। নতুন উদ্যোগে ঝাঁকি দিয়ে আবার ওপরে তোলার চেষ্টা করলাম নিজেকে। মাটির কাছ থেকে অনেক দূরে সরে নিতে চাইলাম নিজেকে। সফল হলাম এবারে। আমি মাটির কাছ থেকে সরে এলাম। হ্যাঁ, বাতাসের স্পষ্ট টের পাইনি, ভাজা ঠান্ডা। কবর উপরে ভাসতে লাগলাম। বাতাস আমাকে তার ইচ্ছে মতো আগে নিচ্ছে, আবার পিছিয়ে সরাচ্ছে। আবার আমাকে নিজের ক্ষমতা নেই, বুঝতে পারলাম। কোনো ক্ষমতাই নেই এখন আমার। একটা দেহ ছাড়া আমি অসহায়। বাতাসের স্থায়ী চলতে হবে আমাকে, যেখানে উড়িয়ে নিতে চাই যেতে হবে। আমার দেহ ফেরত চাই, চেঁচিয়ে বললাম। আমার কথা শুধু আমি শুনলাম। বাতাসের স্রোত আমাকে ঘোরাচ্ছে, ফেরাচ্ছে, দাবাচ্ছে, পাক হচ্ছে। মরা খেকু ওই জঘন্য ভূতটা কি আমার প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা করছেন? চিরকালের জন্য হেনলি লারসেন হয়ে যেতে চাই ওটা? না, আমার মনে হয় না। কবর থেকে পালানোর জন্য আমার দেহটাকে ব্যবহার করছে ওটা। একটা দেহ প্রয়োজন ছিল ওটার, সে পেয়ে গেছে। এখন কি করব? আমার বাবা মা, ভাই, আমার বোন, ওদের কি হবে? ওরা কি বিপদের মধ্যে রয়েছে? এখান থেকে সরতে পারলে না। এসব প্রশ্নের জবাবই তুমি পাবে না, নিজেকে বললাম। কিন্তু কিভাবে পালাবো? কিভাবে? এক ঝলক জোরালো বাতাস ঝাঁকি দিয়ে নিচে নামিয়ে আনলো আমাকে। একটা কবর ফলকের উপর আলো ঝিলিক দেখতে পেলাম। একটা, আরেকটা, তারপর আরেকটা। ছোট্ট ছোট্ট উজ্জ্বল আলো সমস্ত কবর ফলকের উপর নাচতে শুরু করলো। অন্ধকার কুয়াশা থেকে বেরিয়ে আসতে শুরু করলো কালো কালো সব ছায়ামূর্তি। আমার চারপাশে অসংখ্য মূর্তি উঠে আসতে লাগলো কবরগুলো থেকে। মানুষ না, মানুষ নয়, মানুষের ছায়া, ফ্যাকাশে প্রায় স্বচ্ছ, যার কাছে কবরে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে প্রাণীর শূন্য দৃষ্টিতে। আমাকে নিয়ে লোফালোফি খেলছে বাতাস। ঝাঁকি খেতে খেতে অসহায় আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেখছি দেহ খাড়া করে ভাসতে থাকা ছায়াগুলোকে। বয়স বুঝতে পারছি, বুড়ো আর জোয়ান চিনতে পারছি না। বিবর্ণ শুকনো চামড়া, কোঠরে বসে চোখ, কোনোটার হাত নেই, কোনোটার পা গায়েব, কিছু কিছু দাঁত নেই, কোনোটার আবার শুধুই কঙ্কাল। মাংস বলতে কিচ্ছু নেই শরীরে। একজন অল্প বয়সী মহিলাকে কবর উপর ভাসতে দেখলাম। খুলিতে এখনো লেগে রয়েছে কয়েক গোছা সোনালে চুল, ফ্যাকাশে গোলাপি একটা পোশাক পরনে, তাতে এখনো কাদা লেগে রয়েছে। দেহের অর্ধেক মাংস পোকায় মনে হচ্ছে খেয়ে ফেলেছে। খায়ে কিলবিল করছে, নড়ে বেড়াচ্ছে সাদা সাদা পোকা। পাশের কবর থেকে উঠল আরেকটা জোয়ান লোক। মাথায় কালো চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, চোয়ালের হাড় ঠেলে বেরিয়ে আছে, চামড়া নেই, চোখও নাই। একটা চোখের কটর দিয়ে উকি দিয়ে আছে একটা উগড়ে পোকা। আমার দিকে তাকিয়ে হাসলো লোকটা। গল্পের আগামী পার্ট শুনবেন আগামীকাল ঠিক 4টায়। শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।